আমরা এই ব্যাপারটা প্রায় শুনি যে এই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা মানে সম্প্রদায়গত অবস্থান অনেক সময় এটার মধ্যে কাজ করে। যে অনেক সময় মনে হয় যে হিন্দু মুসলমান এবং তাদের পারস্পরিক সম্পর্ক, ঐতিহাসিক বিভাজন ইত্যাদি নানা কারণে এইটার, আপনি কি মনে করেন যে এই সম্প্রদায়গত অবস্থান, যেমন ভারতে আমরা দেখছি যে একটি রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে পুরনো একটি মসজিদের জায়গায়, এই ব্যাপারগুলি কি আসলে ক্রিয়া করে? আমি একই প্রশ্ন জনাব তৌহিদ হোসেনকেও করতে চাই। মানে যত না এই ব্যাপারটা বাস্তব বা এই মুহূর্তের, তার চেয়ে অনেক বেশি এটি ঐতিহাসিক এবং এটার একটা প্রেক্ষাপটও সাংঘাতিকভাবে আমাদের বিবেচ্য, এবং এটা সম্প্রদায়গত অবস্থানও আসলে এটার বিবেচনা করতে হবে। সম্প্রদায়গত অবস্থান, শুনেন, সম্প্রদায়গত অবস্থান কিছু মানুষের মধ্যে তো প্রচন্ড থাকবে, এইসব জিনিস তো কিছু মানুষকে প্রচন্ড ক্ষুব্ধ করে, কিন্তু তারপর আপনি দেখেন এই সমস্ত কিছু সত্ত্বেও ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, লেনদেন, পারস্পরিক যোগাযোগ কিন্তু কখনো নষ্ট হয়নি। বাংলাদেশের মানুষ কি কখনো কলকাতায় যাওয়া বন্ধ করেছে? কখনো ভারতীয় পণ্য বর্জন করেছে? আনটিল রিসেন্টলি, ভেরি রিসেন্টলি একটা ডাক এসছে, তারা কিন্তু করে নাই। বাংলাদেশের মানুষ তো আপনার ভারতে চিকিৎসা নিতে গেছে, পড়াশোনা করতে গেছে। আমার প্রচুর ভারতীয় বন্ধু আছে, প্রচুর, এবং আমার সবচেয়ে বিদেশে মানে সবচেয়ে বেশি যাদের সাথে বন্ধুত্ব হয় তারা হচ্ছে ভারতীয়। আমার মতে এটা ব্যাপার না, এবং এটা যদি ব্যাপারও হয় এটা দুইটা দেশের সরকার ম্যানেজ করতে পারতো। কিন্তু এখানেও একটা বিরাট ধরনের একটা আপনার বিভ্রান্তি রয়েছে। যেমন আপনি জানেন ভারতে একটা মানে অত্যন্ত ধর্মান্ধ ধরনের একটা সরকার রয়েছে। এরা হিন্দু ফান্ডামেন্টালিস্টদের ঘাড়ে ভর দিয়ে ক্ষমতায় আছে, হিন্দু ফান্ডামেন্টালিজমের চর্চা করে। আবার সেই গভর্নমেন্টই বাংলাদেশে ফান্ডামেন্টালিস্টদের রাইজ নিয়ে আপনার উৎকণ্ঠা প্রকাশ করে। তো এটা তো কংগ্রেস এই উৎকণ্ঠা প্রকাশ করলে এটা খুব যুক্তিযুক্ত লাগতো। আপনি নিজেই তো উস্কানিমূলক অনেক কাজ করেন, আমি বিজেপি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি। এটা যদি কংগ্রেস সরকার হতো, কংগ্রেস যদি কনসার্ন ব্যক্ত করতো, আমার কাছে জাস্টিফাইড মনে হতো। আবার বাংলাদেশ গভর্নমেন্ট যখন আপনার নিজের দেশের সম্প্রদায়গত ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা নেয়, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দমন করার ক্ষেত্রে, ফাইন, অবশ্যই নেওয়া উচিত। কিন্তু যখন ভারতীয়রা এই সমস্ত ব্যাপারে উস্কানি দেয় বা ভারতের ধরনের এই ধরনের ঘটনা ঘটে যেটার রিলিজিয়াস এবং পলিটিক্যাল সেন্সিটিভিটি আছে, সেখানে সবসময় প্রপারলি রেসপন্ড করে না। তো এরা রাষ্ট্রীয় পর্যায়ে আমি মনে করি দুই দেশে যদি খুব সেন্সিবল গভর্নমেন্ট থাকে, ধরেন আজকে শেখ হাসিনার প্রথম গভর্নমেন্ট 1996 এর গভর্নমেন্ট, এবং ওই সময় যে ভারতীয় সরকার ছিল, ওই রকম দুইটা যদি ওই মাত্রায় রেসপন্সিবল গভর্নমেন্ট থাকলেও, বা 1991 সনে খালেদা জিয়ার যে গভর্নমেন্ট ছিল ওই রকম রেসপন্সিবল গভর্নমেন্ট থাকলেও এগুলি বড় আকার নিতে পারে না। এটা সরকারের প্রধানত দায়িত্ব। কিন্তু সরকার, বাংলাদেশের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বা এখানে ফান্ডামেন্টালিস্ট যে চিন্তাধারা আছে এটা দমন করার জন্য তারা কিন্তু কোনো একটা অভিভাবকত্বের ভূমিকা নেয় নাই। তারা পুরন্ত নির্যাতন দমন করে প্রচন্ড কঠোর পদক্ষেপ দিয়ে এটাকে ধামাচাপা দিয়ে রাখিয়েছে। কিন্তু এটা প্রপার সাইকোলজিক্যাল দিকটাকে অ্যাড্রেস করা, এটার আপনার ডিপ্লোম্যাটিক দিকটা অ্যাড্রেস করা, এটা পলিটিক্যাল দিকটা অ্যাড্রেস করা সেভাবে করে নাই। যে জন্য আমার আশঙ্কা হচ্ছে, আপনি দেখবেন এই সরকার যদি কোনোদিন টিকতে না পারে, তখন আপনি টের পাবেন বাংলাদেশে সাম্প্রদায়িকতা কতটা বিস্তার লাভ করেছে। এবং এটার জন্য সিংহভাগ দায়ী ভারতে যে বিভিন্ন কর্মকাণ্ড ঘটে সেগুলি, এবং আমাদের কারিকুলাম অনেক কিছু ব্যাপার আছে। তো আমার মতে জনগণকে দোষ দিয়ে লাভ নেই, এগুলো হচ্ছে সরকারগুলোর দোষ। না, আপনি এই ব্যাপারটা নিয়ে আমি আসলে আপনার কাছে আবারও আসতে চাই। আপনি পণ্য ব্যবহারের কথা বলছিলেন, আপনি চিকিৎসা নিতে যাওয়ার কথা বলছিলেন, এর কোনোটাই তো এমন না যে ভারতের প্রতি এক্সট্রা কোনো ফেভার করতে গিয়ে মানুষ এগুলি করছে, সেটা তার কাছে ভালো মনে হচ্ছে সেজন্য সে করছে। এবং আপনি লোকজনকে দোষ না দেওয়ার কথা বলতেছেন, কিন্তু আমরা দেখতেছি যে একটা পক্ষ থেকে এই যে উস্কানির কাজটা খুব নিয়মিতভাবে করা হইতেছে, সেইটাকেও কিভাবে আপনি দেখেন সেটা আমরা আপনার কাছে একটু শুনবো। কিন্তু আমার মনে হয় যে একটু প্রফেসর আসিফ নজরুলকে এটা শুনি। যে প্রফেসর আসিফ নজরুল, এইটা হচ্ছে যে, জি আপনি, আমি বুঝেছি আপনার প্রশ্ন। শুনেন, আমি যেহেতু শিক্ষক, অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়, আমি কিছু কিছু কমপ্লেইন শুনেছি যে বিএনপি আমলে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তারা বৈষম্যের শিকার হয়েছে। কিছু কিছু অভিযোগ শুনেছি, সরাসরি শুনেছি। ধরেন আমার একজন ফ্যান আছে, হয়তো সে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে সাধারণ চাকরি করেছে, আমাকে বলে স্যার আমাকে তখন ভাইবার সময় আমার সাথে এরকম আচরণ করেছে, আমাকে বাদ দিয়েছে। এখন দু একটা কমপ্লেইন আমি শুনেছি। এখন এইটাকে কম্পেনসেট করার জন্য আপনি এই আমলে এসে অবশ্যই চাকরির ক্ষেত্রে হিন্দু নাকি মাদ্রাসায় পড়ে নাকি খ্রিস্টান নাকি, এটাকে আপনি বিবেচনায় নিবেন না। আমাদের সংবিধান বলে কারো ক্ষেত্রে আপনি বৈষম্য করতে পারবেন না।
কিন্তু আমার কথা হচ্ছে কি খালেদ, আমি যদি দেখি ঢাকা শহরে 50টা থানার মধ্যে ধরেন 30 জন, ধরেন যদি দেখি 30 জন হিন্দু ধর্মাবলম্বী আছে, 20 জন মুসলিম ধর্মাবলম্বী আছে, তখন কিছু মানুষের মনে যদি এই প্রশ্নটা আসে যে আপনি উনাদের জনসংখ্যা অনুপাতে, উনারা যদি জনসংখ্যার 15% হয় হিন্দু জনগোষ্ঠী, চাকরিতে 20% থাকুক, 25% থাকুক, সহনীয়, কিন্তু জনসংখ্যার যদি 15% হন আর চাকরিতে যদি থাকেন 50-60% বা ভালো পোস্টিং এ, তখন যদি কারো চোখে লাগে আপনি তো তাকে দোষ দিতে পারবেন না। না। প্রফেসর আসিফ নজরুল, আমি কিন্তু এখানে একটি স্ট্যাটিস্টিক্স দিতে বলছি যে ধরেন কোন বাংলাদেশে কোন চাকরিতে কি 50% মতো মাইনরিটিজ বা মুসলমান না এরকম লোক আমি আছে? তো না 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 না, আমি তো চাকরি বলি না, সরি, আমি হচ্ছে ঢাকা শহরে পোস্টিং, সরি আমি ক্ল্যারিফাই করি, পোস্টিং, চাকরি না, পোস্টিংটা বলি, পোস্টিং। হ্যাঁ, মানে ঢাকা শহরে পোস্টিংটা হচ্ছে একটা প্রাইস পোস্টিং। দেখেন আমি কিন্তু জানি না 50 জনের মধ্যে 30 জন আছে নাকি, তবে তৌহিদ ভাই যেটা বলেছে আগের চেয়ে অনেক বেড়েছে। এখন এই প্রশ্নগুলো যখন মানুষের মনে আসে, এগুলি খুব আইসোলেটেড ভাবে আসে না, কারণ আমরা দেখি দিনের পর দিন আমরা যে সরকার ভারতকে তোয়াজ করে চলেছে, এই জন্য এই কোশ্চেনটা আসে। এটা আপনার হয়তো মূল কারণ হয়তো ধর্মীয় না, আপনি যেভাবে বলছেন আমার কাছে মূল কারণ ধর্মীয় মনে হয় না, কারণ আমি বহু বাংলাদেশের মানুষকে দেখেছি তাদের চোখে ভাসে ফেলানির লাশ, তারা এটা ভুলতে পারে না এবং আপনি তাদেরকে ব্লেম করতে পারেন না। তাদের কাছে মনে তিস্তা নদীর পানি এখনো পাইনি আমি, আজকে আমাদের সাথে কি এটা ফাজলামি করছে? 15 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর যাবত বলছে। তাদের কাছে মনে প্রশ্ন আসে যে আমি চাকরি করতে গিয়ে দেখতেছি একজন ইন্ডিয়ান চাকরি পাচ্ছে, আমি পাচ্ছি না। তাদের মনে প্রশ্ন আছে যখন আমি যখন ভারতে যাই, আমি যখন ভারতীয় বর্তমান সরকারে যারা আছে তাদের যখন ন্যারেটিভ যদি শুনি আমার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, সে স্বাধীনতা যুদ্ধকে দেখায় ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে, আর সরকার এটা নিয়ে কিছু বলে না। এই সমস্ত বিভিন্ন কারণে ক্ষোভ কতটুকু আর সম্প্রদায় কারণে ক্ষোভ কতটুকু, এটা তো আমাদের কোনো স্টাডি নাই। তবে সম্প্রদায়গত ক্ষোভই একমাত্র ক্ষোভ না, এবং আমি অবশ্যই মনে করি এই ধরনের ক্ষোভ থাকা উচিত না, এবং আমি অবশ্যই মনে করি যে কোনো আমলে যে কোনো চাকরি নিয়োগের ক্ষেত্রে ধর্ম কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। এবং আমি অবশ্যই মনে করি কিছু মানুষের মনে যদি এই ধারণা থাকে, এই ধারণা ভাঙানোর দায়িত্ব হচ্ছে তাদেরকে ভাঙাতে হবে, তাদেরকে বলতে হবে তোমরা যেরকম মনে করছো এটা না, এটা আসলে সত্যি না। এখন আমি তো সত্যিটা জানি না, বাট আমরা যখন মানুষকে বলতে শুনি, কিছু কিছু ক্ষেত্রে শুনি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে বিশ্বাস করি যে সকল ক্ষেত্রে সকল সময় আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে আমাদের অবশ্যই প্রোটেক্ট করতে হবে, কিন্তু আমি প্রোটেক্ট করতে গিয়ে সংখ্যাগুরু সম্প্রদায়কে বৈষম্য স্বীকার করব, এটা আমার সংবিধান বলে না। প্রফেসর আসিফ নজরুল, আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন করার আগে আমি একটু বলি, 2019 সালে সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী আছেন জনাব মোমেন, তাকে আমি ইন্টারভিউ করেছিলাম বার্লিনে গিয়ে। সেই সময়কার একটা ঘটনা ঘটেছিল যে বিএসএফ এর সদস্যদের বিজিবি সদস্যরা গুলি করেছিল, এবং গুলি করেছিল সেটা নিয়ে গোলাগুলিতে আসলে আহত নিহতের সঠিক সংখ্যা না জানা গেলেও সেটি নিয়ে ভারতীয় পত্রপত্রিকা অনেক রিপোর্টের প্রসঙ্গে আমার এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে বিএসএফ এর মানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্ত প্রবেশ করে বাহাদুরি দেখিয়েছে, এতে বিজিবি বাধ্য হয়ে গুলি করেছে। আমি প্রসঙ্গটি এই কারণে বললাম যে এরকম ঘটনা যে আগেও ঘটেছে সেটি শুধু বলার জন্য এই জায়গার মধ্যে। আর আপনি যে প্রসঙ্গে কথা বলেছিলেন সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এই কথাটি প্রায় আমি শুনি বা প্রায় অনেককে বলতে শুনি যে যারা মুসলমান নন এরকম লোকজনদেরকে ইচ্ছা করে তাদের ডিসপ্রপোর্শনাল ভাবে তাদের অনেক বেশি চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু আমি কিন্তু আসলে দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে কতজন থানার ওসি আসলে হিন্দু ধর্মাবলম্বী আছেন বা মুসলমান আছেন। তাহলে আমি আপনাকে একটা অফার দিচ্ছি, ঠিক আছে? আপনি যদি দেখতেই চান, ধরেন এই জিনিসটা আপনি তুলেছেন, আমি কোথাও নিজের থেকে তুলি না, তাহলে আপনি একটা কাজ করেন না, ডয়েটসে ভ্যালি থেকে আপনি একটা স্টাডি করান যে ঢাকা শহরে, চিটাগাঙে, খুলনাতে, রাজশাহীতে, আমি আপনাকে পোস্টিং এর ক্ষেত্রে বলছি, সেখানে আপনি একটা স্টাডি করে বলেন এই যে কিছু মানুষ যেটা মনে করে এটা ভুল, এটা বের হয়ে আসুক না। ঠিক আছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনাতে যে আপনার হাইপোথিসিসটা কি? নারায়ণগঞ্জ। আমার হাইপোথিসিস না রে ভাই, আমি এগুলি নিয়ে বদার না। আমার কথা হচ্ছে আমি কিছু মানুষকে বলতে শুনি যে এই সমস্ত জায়গায় যেখানে আপনার মানে ইয়েটা রিক্রুটমেন্টটা, যেখানে পোস্টিংটা খুবই ফিনান্সিয়ালি এবং ক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ডিসপ্রপোর্শনাল নাম্বার আছে, কিন্তু আমি এটা জানি না সত্যি নাকি। আপনি বললাম আমি দেখতে চেষ্টা করব 50% বলি না, আমি বলেছি ডিসপ্রপোর্শনেটলি বেশি আছে, এরকম কথা আমি শুনেছি। আপনি যদি মনে হয় আপনি বলেছেন আপনি শুনেছেন, আপনারা একটা স্টাডি করেন, এটা সংবাদপত্রের দায়িত্ব। যদি এই
এই স্টাডিকে আপনি যদি একটা ধারণাকে কনফ্রন্ট করতে চান, এখন আমার পক্ষে তো এই স্টাডি করা সম্ভব না। আপনি নিজেও বলেছেন, আপনি অনেকের মুখে শুনেছেন। আমি যাদের মুখে শুনেছি তারা আসলে মানে বেশিরভাগই হচ্ছে যে যারা ভারতের বিপক্ষে, যাদের একটা সরাসরি অবস্থান আছে, বা অন্যভাবে যদি আমি এটাকে বলি যে যারা মনে করেন 92% দেশের মুসলমানের দেশে শুধু মুসলমানদেরই সবকিছু পাওয়া উচিত, তাদের কাছে আমি বেশি শুনেছি আর কি। তবে এটি পরীক্ষা করে দেখা উচিত, সাংবাদিক হিসেবে দায়িত্ব। আমি প্রফেসর আসিফ নজরুল, আপনার বক্তব্যের সাথে আমি একমত। আমি প্রফেসর আসিফ নজরুল, ভারতীয় পণ্য বর্জন বা বয়কট এবং ভারতের চিকিৎসার জন্য গমন বা হেলথ ট্যুরিজম বা এমনিতে ট্যুরিজম, আপনি যদি একটু বলতেন যে বাংলাদেশে। আমার কথা হচ্ছে কি, ভারতীয় পণ্য বর্জনের ডাকটা কিন্তু এসছে যে সর্বশেষ নির্বাচনে ভারত যেভাবে হস্তক্ষেপ করেছে, মানে এটা একটা কমন বিলিভ বাংলাদেশে যে ভারতের কারণে আমেরিকা এই তাদের যে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে কঠোর ভূমিকা নিয়েছিল সেখান থেকে সরে এসেছে। ভারতের কারণে সরকার এই কনফিডেন্সটা পেয়েছে এইভাবে আপনার একতরফা নির্বাচন করার জন্য। সেখান থেকে এই পণ্য বর্জনের ডাকটা এসেছে যে ভারত আমাদেরকে মানে কি মনে করে। তো পণ্য বর্জনের ডাক কিন্তু খুব অস্বাভাবিক কোনো ঘটনা না, পৃথিবীর বিভিন্ন দেশে হয়। আপনি জানেন মালদ্বীপের বিরুদ্ধেও ভারতের এরকম প্রচারণা আছে, মালদ্বীপে শুটিং করতে যেন না যায় ভারতীয়রা, সেই ধরনের নির্দেশনাও দেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি এই মুভমেন্টের পক্ষে বিপক্ষে কোনো কিছুতেই না। আমি মনে করি এই ধরনের ডাক দেওয়ার অধিকার যে কারো রয়েছে, আবার এই ডাককে না মানার অধিকারও সবার রয়েছে। তবে ওভারঅল আমি বিশ্বাস করি বাংলাদেশে বহু পণ্য, শুধু ভারতীয় না, অন্য অনেক দেশেরও অনেক পণ্য আনা হয় যেটা আনার কোনো দরকার নাই, যেটা চীনেরও হতে পারে, ভারতের হতে পারে, পাকিস্তানের হতে পারে, দরকার নাই। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির জিনিস তৈরি হয়। আমাদের আত্মমর্যাদাবোধ বৃদ্ধি করতে হবে, নিজের দেশের পণ্যের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। ভারতীয় একটা পণ্য আমি মনে করি অবশ্যই বর্জন করা উচিত, সেটা হচ্ছে ভারতের যে বস্তা পচা আপনার কিছু চ্যানেলে আপনার সারাক্ষণ নাটক দেখায়, যেই নাটকগুলাতে পরকীয়া সম্পর্ক, অনৈতিকতা, অপরাধ প্রবণতা, অস্বাভাবিকতার প্রচার হয় এবং অত্যন্ত মানে ধর্মীয় মৌলবাদ কাকে বলে মানে আপনি বিশ্বাস করতে পারেন না, কথায় কথায় আপনি যদি দেখেন ধর্মীয় মৌলবাদ মানে, আমার মতে ধর্মীয় মৌলবাদ মানে তো হিন্দু ধর্মের মৌলবাদ, ওদের ধর্মের মৌলবাদ। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলি বাংলাদেশে কেন এত জনপ্রিয় বা বাংলাদেশের দর্শকদের কাছে কেন জনপ্রিয়? এটা তো আগেই প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল তাদের, মানে প্রত্যাহার না, মানে আগেই না দেখা। জনপ্রিয় তো ধর্মীয় মৌলবাদের প্রচারের কারণ না, জনপ্রিয় হচ্ছে আপনি জানেন, আপনার মনে আছে ছোটবেলা আমরা খুব ড্যালাস দেখতাম, ফ্যামিলি ড্রামা গুলা খুব বেশি হয়, এ ওরে মারে, ওর সাথে প্রেম করে, ওর সাথে এটা করে। এখন আমাদের একটা অবরুদ্ধ সমাজ। এখানে আমি একটু বলি, এখানে দেশীয় নাটকে অনেক কিছু দেখানো যায় না, কিন্তু ভারতীয় নাটকে অবলীলায় দেখাচ্ছে, ওর সাথে ওর প্রেম, অসম্ভব সব প্রেম কাহিনী দেখায়। আমি আগ্রহ নিয়ে এখানে কি দেখায়, আমি 2-3টা পর্ব দেখে আমার মনে হচ্ছে মাই গড, এটা বাংলাদেশে কোন পরিচালক বানালে বোধহয় আমরা জীবনেও সেন্সর পাবে না। আমি এটা আমি মনে করি, মানে আমার যদি বিদেশি টিভি দেখতে হয় আমি বিবিসি দেখবো, আমি আপনার উন্নত দেশের মিডিয়া দেখবো, যেখান থেকে আমার কাছে শিক্ষণীয় কিছু আছে। আচ্ছা, আপনি শিক্ষণীয় কিছুর কথা বলছেন। আরেকটা কথা বলি নেই, ভারতীয় নিউজ প্রচারে আমার কোনো বাধা থাকার কথা না। আমি এই বস্তা পচা যে ড্রামা গুলো এগুলি কথা বলছি। আচ্ছা, ভারতীয় নিউজ ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু